ক্লাস 8-এর ইতিহাস সেকেন্ড চ্যাপ্টার, বিভিন্ন আঞ্চলিক শক্তির উদ্ভব। তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো, আর সবাই লাইক আর সাবস্ক্রাইবটা দিয়ে দাও। বিভিন্ন আঞ্চলিক শক্তির উদ্ভব হয়েছে নবাব আলীবর্দী খাঁ শাসনকাল থেকেই। যখন নবাব আলীবর্দী খাঁ বাংলা, বিহার, উড়িষ্যা সম্পূর্ণ স্বাধীন নবাব ছিলেন, তখন থেকে বিভিন্ন আঞ্চলিক শক্তি, ইংরেজ, ফরাসি প্রমুখ শক্তির উদ্ভব হয়। নবাব আলীবর্দী সে বিদেশি শক্তিকে, আঞ্চলিক শক্তিকে তিনি অর্থনৈতিক দিক থেকে মঙ্গল সাধন হবে এটাই মনে করেছিলেন, কিন্তু রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক দিক থেকে তারা যাতে হাত বাড়াতে না পারে সেদিকে তিনি কঠোর নজর দিয়েছিলেন। কিন্তু তাদের এখানে বাণিজ্যিক দিক থেকে তিনি তাদের সুবিধা দিয়েছিলেন যাতে অর্থনৈতিক কাঠামো উন্নতি হয়। সিরাজদৌল্লার সাথে সব আঞ্চলিক শক্তিগুলি বিরোধবাদী। সিরাজদৌল্লা যখন নবাব হন তখন ইংরেজরা সিরাজদৌল্লাকে কোনো রকম গৌরবন বা সম্মান প্রদর্শন করেননি। সিরাজের বারণ সত্ত্বেও তারা দুর্গ নির্মাণ সংস্কার করে এবং সিরাজের বারণ নিষেধাজ্ঞা তারা অগ্রাহ্য করে তারা কলকাতায় দুর্গ অধিকার করে। আর আলীনগরের সন্ধি তারা ভঙ্গ করেও তারা ষড়যন্ত্র তৈরি করে। আলীনগরের সন্ধি ভঙ্গ করেও তারা সিরাজের সাথে পলাশির যুদ্ধে নেমে পড়ে। সিরাজের পরে মীর জাফর যখন বাংলার নবাব হন তখন মীর জাফরকে নামে মাত্র তিনি মুকুট ধারণ করেন এবং তিনি শুধু প্রশাসনিক দিকটি দেখবেন, কিন্তু সকল রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক এবং সকল কিছুই ভারতের সকল কিছুই ইংরেজের হাতে এসে পড়ে। আর বাণিজ্যিক কাঠামো বিস্তার করতে গিয়ে তারা বাণিজ্যিক সুযোগের অপব্যবহার করে। দেশীয় বণিকদের কাছ থেকে, দেশের মানুষের কাছ থেকে তারা কড়া হারে শুল্ক নেয় এবং তারা শোধ করে না এবং তারা তাদের অত্যাচার কার্য চালিয়ে যায়। আর তাছাড়া ফরাসিদেরও উদ্ভব হয়েছিল। ফরাসিরা চন্দননগরে ঘাঁটি স্থাপন করেছিল। মীর জাফরের পরে মীর কাসিম তিনি যখন নবাব হন তখন মীর কাসিমও ইংরেজের আগ্রাসী নীতিকে তিনিও পরিপূর্ণভাবে ইংরেজের লোক লালসাকে চরিতার্থ করতে পারেননি। মীর কাসিম যখন নিজেকে স্বাধীন নবাব বলে ঘোষণা করে তখন ইংরেজের সাথে তার মতবিরোধ হয়। মীর কাসিম ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করে। কাটোয়া, গিরিয়া, উদয়নালা, মুঙ্গের প্রভৃতি যুদ্ধে ইংরেজের কাছে সে পরাজিত হয়। সে মুর্শিদাবাদের নাম পরিবর্তন করে মুঙ্গের করে এবং আফগানিস্তানে গিয়ে আফগানিস্তানের নবাব ও মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সাথে মিলিত হয়ে সে ইংরেজের সাথে যুদ্ধ করে। একেই বক্সার যুদ্ধ বলা হয়। মীর জাফরের পরে মীর কাসিমের সাথেও ইংরেজের বক্সার যুদ্ধ হয়েছিল। মীর জাফর তো ইংরেজের চাহিদা মেটাতে পারেনি, তাই তারপরে মীর কাসিম সম্রাট এবং তার সাথে ইংরেজের বক্সারের যুদ্ধ হয়। আর পলাশির যুদ্ধ, নবাব সিরাজদৌল্লার সাথে ইংরেজের যে পলাশি যুদ্ধ হয়েছিল ভাগীরথী নদীর তীরে পলাশি প্রান্তরে কলকাতার নিকটে, এই যুদ্ধে পলাশি যুদ্ধ নামে পরিচিত। মীর জাফর, জগৎ শেখ প্রমুখের বিশ্বাসঘাতকতায়, রাজবল্লভ প্রমুখের বিশ্বাসঘাতকতায় নবাব সিরাজদৌল্লা ইংরেজ রবার্ট ক্লাইভের নেতৃত্বে যে 3000 সৈন্যবাহিনী আর নবাবের 50,000 সৈন্যবাহিনী তার কাছে পরাজিত হয়। এটাই পলাশি যুদ্ধ নামে ইতিহাসে বিখ্যাত হয়ে আছে। জগৎ শেখ মীর জাফরের সাথে হাত মিলিয়ে নবাব সিরাজদৌল্লার পলাশির যুদ্ধে প্রাণ হয়ে দাঁড়ায় এবং ইংরেজের সাথে গোপনে ষড়যন্ত্র করে নবাবকে মশার থেকে সরানোর যে চক্রান্ত করেছিল সেটা হলো জগৎ শেখ। অন্ধকূপ হত্যা। নবাব সিরাজউদ্দৌলা যখন কলকাতা দুর্গ আক্রমণ করেন তখন একটি ছোট্ট ঘরে তিনি বহু ইংরেজ নরনারীকে সেখানে আটকে রাখেন। এতে বহু মানুষ মারা যায়। এতে অন্ধকূপ হত্যাকাণ্ড নামে পরিচিত। দক্ষিণাত্য অঞ্চলে ইংরেজরা আধিপত্য বিস্তার করে, দাক্ষিণাত্যের সমগ্র অঞ্চলে আধিপত্য বিস্তার করে, বাণিজ্যিক দিক থেকে, অর্থনৈতিক, সামাজিক এবং তারা সমগ্র ভারতবর্ষ গ্রাস করে নেয় এবং তারপর বাংলা, বিহার, উড়িষ্যা প্রমুখ জায়গায় তারা স্বাধীনতা অর্জন করে এবং সম্পূর্ণ ভারতবর্ষের স্বাধীনতা ক্ষুণ্ণ করে ভারতবর্ষের বিদেশি শক্তি সম্পূর্ণ ভারতবাসীদের স্বাধীনতা হস্তক্ষেপ করে ভারতবর্ষের বিদেশি শক্তি, ইংরেজ শক্তি যা সম্পূর্ণ ভারতবর্ষকে নিজেরা শাসন কার্য চালায়। এখানে শেষ করছি। তোমরা সবাই লাইক আর সাবস্ক্রাইবটা দিয়ে দাও।